ঢাকা শহরে কয়েকটি বাড়িসহ 50 বিঘা জমির মালিক পাজেরো গাড়িতে চলাফেরা করেন, তার সাথে অফিসের সব নিয়োগ বদলিও হয় তার হাত ধরেই। এসব কাজ একাই করেন মন্ত্রী, সচিব, পরিচালক বা এদের মতো ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা না। সরকারি একটি প্রতিষ্ঠানের সামান্য পিয়নের দাপটেই নাকি অস্থির পুরো অফিস, এমনকি মন্ত্রণালয়ও। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে ম্যানেজমেন্ট দিবে। ন্যায়সঙ্গত কাজ করেন, ম্যানেজমেন্টে পায় সিকিউরিটিকে ডাকো। আপনি কেন আসছেন? দর্শক, সরকারি সেই প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, আর সৌভাগ্যবান সেই কোটিপতি পিয়নের নাম বিসিআইসির সিবিএ নেতা শামসুদ্দিন ওরফে শামসু। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের প্রধান কার্যালয় মতিঝিলের দিলকুশায় অবস্থিত। অফিসটি চাকচিক্যের আড়ালে বাসা বেঁধেছে অনিয়ম আর দুর্নীতি। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির কারণে অনিয়মই যেন এখন নিয়ম বিসিআইসিতে। ভবনের 1 তলা থেকে 21 তলা, উচ্চতা যত বেড়েছে, দুর্নীতিবাজদের লাগাম ততই সীমাহীনভাবে গ্রাস করেছে এই কর্পোরেশনকে। জেনারেটর অপারেটর শফি মিয়া, বয়স 50-এর কাছাকাছি তো হবেই, কিন্তু খাতা কলমে তার বয়স এখন শুধু 30 বছরের একটু বেশি। জন্ম তারিখ হলো 1979 সময়। তাহলে আপনি 30 বছরের সার্টিফিকেট দিয়ে সরকারি চাকরিতে ঢুকছেন, এটা তো আপনি অন্যায় করছেন, রাষ্ট্রের সাথে আপনি অন্যায় করছেন। এটা আমি তো আর চাকরি নেই, আমার চাকরি তো দিচ্ছে। অবশ্য বয়স যাই হোক, তারপরও চাকরি হয়েছে, কারণ তার ছোট ভাই বিসিআইসি এর সেই বিতর্কিত সিবিএ সভাপতি শামসুদ্দিন শামসু উর্ফে পিয়ন শামসু। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে ম্যানেজমেন্ট দিবে। আরেকটু উপরে যাওয়া যাক। লেবার স্টাফ অ্যাডমিনিস্ট্রেশনের জিএম মামুনুর রসুল, ডেপুটি চিফ নজরুল ইসলামের সাথে মিলেমিশে অনিয়ম করে কিছুদিন আগে নিয়োগ দেওয়া হয়েছে 208 জনকে। নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া চাকরি পাওয়া সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন ফারজানা। এই অফিসে জয়েন করার ক্ষেত্রে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছিল না, আপনি এসে কতিপয় কয়েকজনকে কয়েক লাখ টাকা দিয়ে চাকরিটা নিয়েছেন। সেই তারা কে? পরে অবশ্য যারা অনিয়ম করে নিয়োগ দিয়েছে তাদের সাথে কথা বলবার পরামর্শ দেন তিনি। সেটা আপনি অথরিটিকে জিজ্ঞেস করেন। এরকম আরও বেশ কয়েকজনের চাকরি হয়েছে, যাদের এক একজনের কাছ থেকে নেওয়া হয়েছে 5 থেকে 6 লাখ টাকা। অবশ্যই ফারজানার সাথে কথা বলার ফাঁকেই তারা অফিস থেকে পালিয়ে যায়। প্রায় 1.5 কোটি টাকার নিয়োগ বাণিজ্যের মূল হোতা সিবিএ নেতা শামসু উর্ফে পিয়ন শামসুর সহযোগী জিএম মামুনুর রসুলের রুমে যাবার আগেই তিনি পালিয়ে যান। না 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 আমি চারা এসে পাইছি না। আরেকজন ডেপুটি চিফ নজরুল ইসলাম অবশ্য একটুর জন্য পালিয়ে সারতে পারেন। পালানোর পথেই আমাদের সামনে পড়ে গিয়ে বেচারা ডেপুটি চিফ বসে পড়েন এক কর্মচারীর চেয়ারে, কিন্তু তাতে আর রক্ষা মেলেনি। নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া এদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে হলো? এটা আমাদের চিফ অফ পার্সনের সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, আমাদের যে হেড আছেন তার সঙ্গে কথা বলতে হবে। আপনি তো নিয়োগ বিভাগে আছেন। না না, আমি তো ঠিকই আছি, কিন্তু আমি তো কোনো ইয়ে ছাড়া করি না। এক দুর্নীতিবাজের গলাবাজির মাঝেই আমাদের কাছে খবর আসে আরেক দুর্নীতিবাজ মামুনুর রসুলও অফিসেরই 3 তলার এক কর্মকর্তার রুমে পালিয়ে আছে। আপনার কাছে গিয়েছিলাম, আপনারা খুঁজে না পেয়ে এদিকে আসেন। তিনি অবশ্য নিয়োগ নিয়ে বাণিজ্যের কথা স্বীকার করেছেন, তবে নিজের গা বাছিয়ে কথা বলেছেন। এইগুলোর কি উত্তর দেবো বলুন তো? আমি এইগুলো তো অফিসিয়ালি নন অফিসিয়াল, এইগুলো তো জবাব চাকরিজীবী হিসেবে কতটা সীমাবদ্ধতা আমাদের আছে আপনার তো জানানো। এটা নজরুল ইসলাম মামুনুর রসুলের পর এবারের পালা সিবিএ নেতা শামসুদ্দিন ওরফে শামসুর। চলুন এবার শামসুর কাছে যাওয়া যাক, দেখা যাক শামসু কি বলে। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে ম্যানেজমেন্ট দিবে। ন্যায়সঙ্গত কাজ করেন, ম্যানেজমেন্টে পায় সিকিউরিটিকে ডাকো। তারা পারমিশন আছে কিনা, পারমিশন নিয়ে আপনি তদন্ত 1 মাস কেন 2 মাস 6 মাস আপনি তদন্ত করবেন।
কোনো অসুবিধা নেই। আপনি শুনেন রাকিব সাহেব, আপনারা রিপোর্ট দিবেন, ভালো স্বচ্ছ রিপোর্ট দিবেন। শুনেন, স্বচ্ছ রিপোর্ট আপনি যেভাবে ঘোরাফেরা করতেছেন, এটা তো স্বচ্ছতা না। পুরো অফিসে শামসুর বিরুদ্ধে যখন এত অভিযোগ, তখন শামসুর এমন আচরণে খুব একটা অবাক হওয়ার কিছু নেই। তবে অবাক হতে হবে, আলাদ্দিনের চেরাগ হাতে পাবার মতোই খালি হাতে বিসিআইসিতে পিয়ন পদে চাকরি নেওয়া শামসুর উত্থান দেখে। বিসিআইসি এর একসময়ের রং মিস্ত্রি ইসরায়েল খানের ছেলে শামসুদ্দিন খান পিয়ন পদে চাকরি নিয়েছিল প্রায় 24 বছর আগে। পিয়ন থেকে এসি হেল্পার, সবশেষে পদোন্নতির পর সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছে শামসু। মাস শেষে মাইনে পান 1015 টাকা, কিন্তু প্রতি মাসে শামসুর গাড়ির তেল খরচই হয় অন্তত 50,000 টাকা। চতুর্থ শ্রেণীর কর্মচারী, অথচ চড়ছে যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তার গাড়ি। এসবই তার ক্ষমতার বহিঃপ্রকাশ। একটা পাজারো গাড়ি যার নাম্বার 5031, সেই পাজারো গাড়িটা সে মানে অনবরত ব্যবহার করতেছে দিন রাত, এবং তার ওয়াইফ এবং অবৈধভাবে তার ওয়াইফ এবং তার বাচ্চা কাচ্চা এবং সে সিবিআর নামদারি হইয়া সে এই গাড়ি ব্যবহার করতেছে। এমন ক্ষমতাবানের ক্ষমতার দাপটে পুরো অফিসই এখন আতঙ্কগ্রস্ত। সে প্রত্যেকটা মানুষের কাছে যেভাবে টাকা পয়সা নিয়ে বা নিয়ে সবসময় বাসা ভাড়া নিয়ে সব কিছু নিয়ে সে সবসময় মানুষকে জিম্মি করে রাখতো। যদি তার কথা কেউ না শুনতো, তখন তাকে বদলি করে দেয়, এখান থেকে হয়রানি করতো, বদলি করে হয়রানি করে দিত। সে সামান্য একজন এসি মেকানিক্স হইয়া সে এত টাকা, এত বিলাসবহুল বাড়ি করতে পারে না। কারণ আমি একজন ড্রাইভার, তার থেকে বেতন আমি বেশি পাই, কিন্তু আমি তো আজ পর্যন্ত ঢাকা শহরে কিছুই করতে পারিনি। সে শুরু করলো নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা। এরপরে আমরা অতিষ্ঠ হইয়া তার নাম রাখলাম কোফা শামসু। সে যারে পায় তারে কোপায়। তার কোপ রামদা কিংবা আপনার ওই যে সুরির কোপ না, তার কোপ আছে টাকা। পুরো অফিসকে কবজিবন্দি করে শামসুর এখন কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি কি নেই তার। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় নামে বেনামে ফ্ল্যাট। বনানী মতিঝিল রুটে চলাচল করা 2টি 6 নম্বর বাস, 7টি মাইক্রোবাস, সিএনজি ও একটি লেগুনা গাড়ি ভাড়ায় চলছে তার। সিবির মতো ব্যবসা চলছে, এখনো গাড়ি আছে, গাড়ি 6 নম্বর রুটে গাড়ি আজকে। ডেমরাতে বাউন্ডারি দেয়া 1 বিঘা জমির পুরোটার মালিক শামসু। তার সাথে পাশের বাজারে রয়েছে বেশ কয়েকটি দোকান। কোথা থেকে টাকা আসলো, কোথা থেকে কিভাবে কিনলো, এটা তো আমার জানার বিষয় না। দোকান কিনছে, এটা দোকান কিনতেই পারে, আপনিও কিনতে পারেন। বিপুল সম্পদের অধিকারী চতুর্থ শ্রেণীর এই কর্মচারী বিলাসিতার জন্য রূপগঞ্জের বরফাতে গড়ে তুলেছেন বিশাল এই বাগান বাড়ি। 1 বিঘার উপরে আছে, 7 লাখ করে আপনি, হ্যাঁ 1,40,00,000 টাকা আসে। ডেমরাতে শামসুর রয়েছে 7 কাঠা জমির উপর তৈরি করা 6 তলা ভবন, ডুপ্লেক্স। এই বাড়ির ভেতরে ঢুকলে বোঝা মুশকিল হবে এটা বিসিআইসির পিয়নের বাড়ি নাকি চেয়ারম্যানের। পিয়নের বাড়ির এমন চিত্রে গোলকধাঁধার মাঝেই আরেক গোলকধাঁধায় ফেলে দেয় শামসুর মেয়ে। আমাদের দেখে কাঁথা কাপড় গায়ে দিয়ে শুয়ে পড়েন। অসুস্থতার ভান করে বাবার গাড়ি বাড়ির সংখ্যা নিয়েও উল্টাপাল্টা উত্তর দিতে থাকে শামসুর মেয়ে। 2-3টা বাড়ি কই, আমি তো দেখি না, আমি তো এখানে আসি, এখানে দেখতেছি। এটা কয় বছর হয়েছে? আমি না খুব অসুস্থ বোধ করতেছি। এই বাড়িটা আমরা কয় বছর? না, এটা কয় বছর হয়েছে সেটা বলো। আর আমি তো বললামই এটা আপনাকে। কয় বছর? এরই মধ্যে ছুটে আসে শামসুর বোন। আত্মীয় স্বজনদের পেয়ে শামসুর অসুস্থ মেয়েও ততক্ষণে সুস্থ হয়ে যায়। এরপর শুরু করে বাবার পক্ষে নানা সাফাই গাওয়া। যারা এগুলো বলছে, আপনি তো অফিস থেকে তদন্ত করছেন না? অফিসেও তো এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তার একটা মানুষের আব্বু যেহেতু এই সিবিআইটা করতেছে, এগুলোর পক্ষে থেকে অনেক শত্রুতা আছে, এবং এগুলো এই শত্রুতা আমি করেই এগুলো করতেছে সবাই। এগুলো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। শামসুর মেয়ে বোনেরা নিজেদের সাফাই গাইলেও তাদের প্রতিবেশীরা বিস্মিত। শামসু একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী এই খবর শুনে। কোটি কোটি টাকা পিয়নের চাকরি করে, বেতন পায় 8,000,
মাসে 1 লাখ টাকা কামাই করে, এটা তো অবহত টাকা কামাই করে। কেউ যদি দুর্নীতি করেছে শুধু একজনের জন্য না, আমাদের দেশের A to Z পর্যন্ত অবশ্যই তার এরকম শাস্তি হওয়া যাওয়া দরকার, যেন ভবিষ্যতে অন্য কেউ এই আপনার দুর্নীতি করতে সাহস না পায়। সব মিলিয়ে শামসু এখন কোটি কোটি টাকার মালিক। ফকির থেকে রাজা হবার এমন বিস্ময়ের বিষয়ে জানতে গিয়ে শামসুর রোশানলে পড়তে হয় আমাদের। সে সময় এই প্রতিবেদককে দেখে নেওয়ার হুমকি দেয় শামসুর পোষা ভুয়া এই সাংবাদিক মেজবাউদ্দিন। আর তার দপ্তরের সম্পাদক মুখলিসুর রহমান, মামুন, ড্রাইভার কালাম ও আনোয়ার। চোরের মারে এমন বড় গলা অবশ্য খুব বেশিক্ষণ থাকেনি, কারণ চোরের মনে তো পুলিশের ভয় থাকবেই। যে কারণেই শামসু আমাদেরকে বিভিন্নভাবে ম্যানেজ করবার চেষ্টা করে। সবশেষ আমাদেরকে টাকার বান্ডেল ধরিয়ে ম্যানেজ করবারও চেষ্টা ছিল তার। সেখানে যাব, তার আগে বিরতিতে যাচ্ছি। দর্শক, একজন শামসু যার লুটপাটে গেল কয়েক বছরে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের মোট 30টি প্রতিষ্ঠান এখন এসে ঠেকেছে মাত্র 13টিতে। শামসুদের যদি এখনই থামানো না যায়, তাহলে এই 13টির ভবিষ্যৎও একেবারেই অন্ধকার। ক্ষমতার দাপটে অন্ধ শামসু এখন পুরো বিসিআইসিকে নিজের পৈতৃক সম্পত্তি ভাবতে শুরু করেছে। অফিসের কাঠ, তার উপর অফিসের টাকার মিস্ত্রি দিয়ে নিজের বাসাবাড়ির জন্য আসবাবপত্র বানিয়ে সেগুলো নিজের বাড়ির জন্য নিয়ে যাওয়ার ধান্দা করেছে শামসু। এই কাঠগুলো চুরি করছে এই শামসুদ্দিন খানের শেল্টারে ইলেকট্রিক সালাম, সেই কাঠগুলো দিয়ে বাহিরের মিস্ত্রি আনাই এগুলো বানাইছে। কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা কর্মচারীদের থাকবার জন্য তৈরি করা কলোনির পুরো নিয়ন্ত্রণ এখন এই শামসুর হাতে। কলোনিতে কে থাকবে না থাকবে সব কিছুই নির্ভর করে তার উপরই। মিরপুরের চিড়িয়াখানার পাশে অবস্থিত এই কলোনি দিয়েই শামসু গেল 10 বছরে ধান্দা করেছে কয়েক কোটি টাকা। কলোনির এমন একজনও নেই যার বাসা বরাদ্দে শামসুর পকেটে মাল যায়নি। আমার থেকে বেতন খুব একটা বেশি পায় না, আমার সংসার চালাতেই হিমশিম খাইতে হয়। উনি কীভাবে এই পয়সা কই থেকে আনলো, এটা আপনাদের সবার কাছে আমার দাবি পয়সাটা বাইর করার জন্য। নেতাগিরি করছি তখন ওকে চাকরি দিছি, এটা অনেকেই জানে। এখন আমাদের উপর নির্যাতন করে, নির্যাতন কেউ আমার ওষুধ নির্যাতন। এখানে ঘরে মারতে যায় যে আমার টাকা দিই। তিনি মনে করেন যে বিসিআইসি হচ্ছে আমি সব কিছু, এই বিসিআইসির কলোনির মালিক আমি, বিসিআইসির মালিক হচ্ছে আমি। উনি মাঝে মাঝে বলে যে বিসিআইসির মন্ত্রী হচ্ছে আমি। এই আমার শামসুদ্দিন খান কদিন পরই বলে ওরা রাজাকার এই বললে আমাদেরকে পরে হুমকি দেয়। কিন্তু ওনার বিরুদ্ধে কইতে গেলে এই যে আমি এখন বলতেছি, আমার শিওর আগামীকালকে বা পরশুদিন বদলি 100% শিওর। অনেককে আবার বাসা বরাদ্দ না দিয়েই টাকা মেরে দিয়েছে শামসু। ম্যানেজমেন্টের বাসা ম্যানেজমেন্ট বরাদ্দ দিবে কর্মচারীদের মাধ্যমে জ্যেষ্ঠতা ভিত্তিতে, ওইখানে টাকা নিয়ে উনি বাসা বরাদ্দ দিবে ওনার ইচ্ছা মতো। 15,000 টাকা দিছি, এখনো দেয় নাই। আমি 50,000 টাকা দিছি, উনি আমাকে বাসা দেয় নাই। আমাকে বাসা না দিয়ে যে 70,000 টাকা দিছে তারে বাসা দিছে। এই বিল্ডিং হয়েছে এখন পর্যন্ত, এই বিল্ডিংয়ের হওয়ার আগেই সে 32 জনের কাছ থেকে টাকা নিয়ে নিছে। কারোর কাছ থেকে 1 লাখ, আমার জানার মতো 19 জনের চার্ট আছে। পাশের ব্যাচেলর কর্মচারীদের কোয়ার্টার নির্মাণের জন্য কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বরাদ্দ দেয় 97 লাখ টাকা। সেই টাকায় টিন সেট বিল্ডিং করলেও রাখা হয়নি পর্যাপ্ত বাথরুম, রান্নাঘরের ব্যবস্থা। তার উপর নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে বানানোর কারণে বছরখানেকের মাথায় এখন সেটাও প্রায় বসবাসের অযোগ্য। এই যে ফাটল ধরছে, ঠিক আছে, এই যে মানুষ এখনো বসবাস করা এখানে হয় না, ঠিক আছে, মানুষ যে কোনো আসবে তখন যে কোনো টাইমে একটা দুর্ঘটনা হতে পারে। পাইলিং ছাড়াই মানে এগুলো ইটদা কাজ করছে ভালো দেয়া, আর নিম্ন মানের এই যে টিনগুলো লাগাইছে দেখেন। তারপরও কথা ছিল যদি না কোয়ার্টারের লোকজন থাকবার সুযোগ পেত। টাকার বিনিময়ে শামসু সেখানেও জায়গা দিয়েছে বহিরাগতদের, আর বহিরাগতদের কেউ কেউ অসামাজিক কাজের আখড়ায় পরিণত করেছে কলোনিকে। বাইরের লোক আপনি এটা আমি বলতে পারি না, এটা কন্ট্রাক্টরে আমার কেল্লা রাখছে, এটা কন্ট্রাক্টরে জানে। রাস্তায় থাকে বাইরের লোক এই রূপনগর দিক দিয়ে আসে, এখানে মনে হয় এখন অবৈধভাবে কাজকর্ম করা হয়। অফিসেস কোয়ার্টারের পাশের এই জায়গা ভরাট করতে দেয়া হয়েছিল 1.5 কোটি টাকা। সেই টাকার অবশ্যই পুরোটাই গায়েব। ওখান থেকে কত ফিট 5 ফিট নিচে করে করছে, ওই টাকাটা কোথায় গেছে? টাকাটা খেয়ে ফেলছে। কর্মচারী শ্রমিক লীগের সভাপতি শামসুদ্দিন খান এবং আব্দুল মালেক এবং কর্মচারী প্রধান তপন বাবু
এবং মামুনুর রসুল এবং এরা বাগযোগ করে বন্ডক করে খায় ওই টাকাগুলি। গোসলখানার জন্য যারা বিসিএসি কর্মকর্তারা যারা মৃত্যুবরণ করার পরে যাদেরকে শেষ বিদায় করার জন্য গোসল করানো হয়, এই বিল্ডিংটা, এই রুমটা বানাইতে 3 লক্ষ টাকা দুর্নীতি করেছে জনাব শামসুদ্দিন আহমেদ। কোয়ার্টারের ভেতরের রাস্তার অবস্থাও চরম বেগতি। অবশ্য মেরামতের জন্য বরাদ্দ ঠিকই হয়েছিল, কিন্তু সেই টাকায় মেরামত হয়েছে শামসুর পকেট। সবশেষ শামসু মেরে খেয়েছে মসজিদের মিনারের টাকা। মসজিদ কমিটির ভেতরেও শামসুর পক্ষের লোকজন আছে। তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও মসজিদের ইমাম বিষয়টি স্বীকার করেছেন। অবশ্য তিনিও শামসুর নাম বলবার সাহস পাননি। মিনার করার কথা, মিনার তো অবশ্য করার কথা, এখন একটা কাজটা শুরু হয়েছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছে। কারণ কেন হইল তা তো আর বলতে পারি না, কারণ এই সমস্ত ব্যাপারে তো আমার বলার কোনো ইয়ে নেই। কলোনির এই খেলার মাঠ এবং স্থায়ী স্টেজ নির্মাণের জন্য বরাদ্দ ছিল 15 লাখ টাকা, কিন্তু নামমাত্র কাজ করে এর সিংহভাগই হাতিয়ে নিয়েছে শামসু এবং তার মনোনীত ঠিকাদার। মাঠে কোনো উন্নতি হয়নি, আগে যেরকম ছিল ঠিক সেরকমই আছে। এক সাইড খালি রেখে আরেক সাইড এরকম ভরতো, পরে দেখা যায় উঁচা নিচা থাকে, টিলা আছে, ওইখানেও টিলা আছে আপনার। তারপর আশেপাশে যে সিটগুলো দেখতেছেন, এই সিটগুলো টেন্ডার দিয়ে করা হয়েছে, কিন্তু সিটগুলো পাকাপোক্তভাবে ওইভাবে তৈরি করে নাই। শামসু একা দুর্নীতি করছে আর সবাই তা বসে বসে দেখছে, এমনটি মনে করবার কোনো কারণ নেই। শামসুকে ব্যবহার করে অনেকেই বিসিআইসি থেকে সুবিধা নিচ্ছে। শামসুদের পাশাপাশি পেছনে থাকা সেই লম্বা হাতগুলো যদি খাটো করা না যায়, তাহলে হয়তো শামসুদেরকেও থামানো একেবারেই অসম্ভব হবে। এই গভর্নমেন্টের কারা কারা ক্ষতি করতেছে, কারা দুর্নীতি করতেছে, কারা এই গভর্নমেন্টের সরকারের বিরুদ্ধে, কর্মচারীর বিরুদ্ধে এবং কর্পোরেশনের ক্ষতি করতেছে, তারা কারা, তাদের সাথে আপনারা ঘুরতেছেন। ওই বিএনপি জামাত শিবিরের লোকজন নিয়ে ঘুরতেছেন আপনারা। অনেক জায়গার মতো শামসুরও এখন গোল একটাই, সব দোষ জামায়াত শিবিরের। আসলে বিএনপি জামায়াতকে ভাঙিয়ে রাজনীতি করে বিসিআইসিকে ডুবালেও এই শামসুই একসময় বিএনপি করতেন। এখন তো আপনার হচ্ছেন যে শ্রমিক লীগ, বিসিআইসি কর্মচারী শ্রমিক লীগ, তাই তো? আর ওই সময় কি বিসিআইসি কর্মচারী শ্রমিক দল ছিল? আপনি যখন সাধারণ সম্পাদক ছিলেন। আমি শ্রমিক লীগে ছিলাম। অস্বীকার করলেও সেই প্রমাণ আমাদের কাছে রয়েছে। এখানেই শেষ নয় যে আওয়ামী লীগের ছায়ার নিচে থেকে এখন নিজেকে সিবিএ সভাপতি দাবি করছেন, সেই কমিটির মেয়াদও শেষ হয়েছে 2010 সালে, কিন্তু গায়ের জোরে এখনও তিনি সভাপতি। বৈধ কমিটি কর্মচারী লীগে কিভাবে আসছে, কেমনে আসছে, এটা সম্পূর্ণ আঙ্গুল ফুলা কলা গাছের মতন। ও কর্মচারীদের সেবার নামে ও করে অত্যাচার। প্রত্যেকটা কাজে ও পয়সা ছাড়া একটা কাজও করে না। 13টা কারখানার মধ্যে মাস্টার অপারেটরদেরকে পদোন্নতি দিয়ে প্রতিজনের থেকে 3000 টাকা করে 5.5 কোটি টাকা সে আত্মসাৎ করেছে একা শামসুদ্দিন খান। 2008-এর পরে কোনো নির্বাচন নেই বিসিএসিতে। আজকে মতিন মাস্টার, রায় রমেশ, তার একটা কমিটি দাঁড়া করে দিয়ে তাগর অ্যাপ্রুভালে, তাগর সিগনেচারে আজকে একটা কমিটি না অবৈধভাবে আছে 3-4 বছর চলছে না, কোনো আইন মানে আমরা তো কোনো আইন কোনো ডকুমেন্ট নাই। শ্রম অধিদপ্তরের কাছেও বিষয়টি বিস্ময়কর, তারপরও তারা অসহায়। কোন ব্যালটের মাধ্যমে নির্বাচন করে ফলাফল দাখিল করার জন্য সে বোধহয় দুর্বল, এই জন্য সে গিয়ে ওই চিঠি এগেনস্টে রিট করছে। অন্য দল থেকে উড়ে এসে জুড়ে বসা শামসুকে পেছন থেকে ইন্ধন যোগাচ্ছেন আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা। যারা ট্রেড করে দুর্নীতি কি করার, তাদের কিছুই তো করার নাই। এই শামসুদ্দিন একটা ভালো ছেলের সংগঠক, একটা সচিবের এই বিভিন্ন ব্যাংকের 4 থেকে 5টা করে গাড়ি নিজেরা ব্যবহার করেই ওই শালীদেরও দিয়েছে, ওই মেয়েদেরও দিয়ে দিয়েছে, বাবার সম্পত্তি পেয়ে গেছে, সেখানে দুদকের কোনো খোঁজ নাই। এদের আশকারায় শামসু এখন অফিসের পাজেরো গাড়িতে চড়ে, আর তার গাড়ির দরজা খুলে সালাম দেবার জন্য দাঁড়িয়ে থাকতে হয় তার চাইতেও উচ্চপদস্থ কর্মচারী-কর্মকর্তাদের। পাজেরো এই গাড়িটি অবশ্যই শামসুর জন্য বরাদ্দ নয়, অফিসের জিএমের গাড়ি জবরদখল করেছেন। সেখানেও কথা বলার সাহস দেখায়নি জিএম। ট্রান্সপোর্ট অফিসারেরও কিছুই করার নেই। যাওয়ার সময় জিএমের সাথে যায়, যাওয়ার সময় তো উঠতে পারে, বা মধ্যে মধ্যে অফিসিয়াল কাজে অত সাংগঠনিক যেহেতু সে এখন কর্মচারী লীগের একটা সভাপতি হিসাবে সে দাবি আছে, তবুও এখানে কতগুলি আছে যেখানে ম্যানেজমেন্ট খুব সামুদ্রিক পক্ষে বুঝতে হবে। অফিসের অনেক বড় কর্মকর্তাই শামসুর কাছে কুপকাত। শামসুকে ব্যাক করতেছে ওরা, পুরো শ্রমিক লীগের ব্যাকআপ দিচ্ছে। দিলীপ বড়ুয়া তো সহযোগিতা করছে। ওটা তো করছে, দিলীপ বড়ুয়ার কথা কয়েন না, ওই তো মানে বামপন্থী হয়ে যে এই ধরনের করছে, কাজ করছে। আপনি কত আমাদের কেপিএমটা বসাই দিল।
কিছু কিছু বাচ্চায় তো জিম্মি অবশ্যই, সে তো কোনো কাজ করে না, সিবিআই মানে নো ওয়ার্ক। একজন প্রেসিডেন্টকে আমি লাল কালি দেবো আর আমি এই সিটে থাকবো, আপনি কেনই এক্সপেক্টিভ? তার দাপটে অফিস তো বটেই, মন্ত্রণালয়েরও অনেকেই মুখ খুলতে ভয় পায়। প্রথমত আমি বিষয়গুলো নতুন তো এখনো সব জেনে উঠি না, আর সেকেন্ড হলো যে আমার সেক্রেটারিকে জিজ্ঞেস না করে আমি আপনার সাথে কথা বলি, আপনি মানে সাংবাদিকদের সাথে কথা বলতে পারবেন। অবশ্য কেউ কেউ তার বিরুদ্ধে মুখ খুলেছিলেন, কিন্তু লাভ না হওয়ায় হতাশ তারাও। এরা আছে মহা লাট সাহেব হয়ে গেছে। এই যে শামসু কিন্তু অনেক দুর্নীতির অভিযোগ আমরা তবে কই দুর্নীতি তখন বিভাগ তো কিছু করে না, স্টেপ নেয় না, আমি নেব মানে আমি অতিষ্ঠ, নেত্রীর জানানোর দরকার জানাই দিয়ে দিচ্ছি। এসবের কারণ হলো যারা ব্যবস্থা নেবার চেয়ারে বসে আছেন তাদেরকে বান্ডেল ধরিয়ে দিলেই সব শেষ। শামসু আমাদেরকেও চাপানোর চেষ্টা করেছিল, কিন্তু তা অবশ্যই সম্ভব হয়নি। আচ্ছা দুইটা একখানি দেন ভাই কাছে। আমরা চা খাওয়ার জন্য যে আমাদের তো লাঞ্চ করার জন্য না হাসান ভাই শুনুন, আমরা দেশের বাড়ি ভাই কুমিল্লা যাক আসবেন এরকম মাঝে মধ্যে আসলে, আরে আশ্চর্য ব্যাপার, আপনি আসবেন হঠাৎ করে আসেন, আপনি বহু কষ্টে বুঝিয়ে শুনিয়ে কৌশলে দুর্ধর্ষ শামসুর কাছ থেকে সরে আসতে হয়। ধমক দিয়ে কথা বলছে, এই ধরনের একটা প্রমাণ যদি থাকে আমি অন্তর থেকে শান্তি পাবো এবং আমি সামনে হজে যাবো, আপনার জন্য দোয়া করবো। দর্শক, একটি ভিশনের মাধ্যমে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করবার লক্ষ্যে মন্ত্রী প্রধানমন্ত্রীদের কঠোর পরিশ্রম আজ ডুবতে বসেছে শুধুমাত্র সরকারি অফিসগুলোর কতিপয় অসৎ কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম দুর্নীতির কারণে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোর আসল চিত্র যদি প্রধানমন্ত্রী নিজে দেখভাল করেন, তাহলে হয়তো সোনার বাংলার মানুষের সোনালী স্বপ্ন আরও সহজেই সোনার মুখ দেখবে। দর্শক, ২১শে চোখের সাথে আপনিও থাকতে পারেন, আমাদেরকে জানাতে পারেন অন্যায় অপরাধের যে কোনো চিত্র। লিখতে পারেন প্রযোজক ২১শে চোখ, ২১শে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, ১০ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল করতে পারেন 21tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 01972121236 এই নম্বরে। দর্শক, অপরাধ জগতের নতুন কোনো অন্ধকার গলির খবর নিয়ে আবারও ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন অথবা তথ্য দিয়ে সহায়তা করবেন। বিদায়।